আসসালামু আলাইকুম। আই এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমাদের গতকালকের ঘোষণা অনুযায়ী আপনারা অলরেডি সকলেই জানেন যে আজকে সন্ধ্যা 7টার সময়, রাত 8টার সময় এবং এখন সময় রাত বেজে 10টা, আমরা এখন সেকেন্ড টাইমের স্টুডেন্টদের কিভাবে তারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নিবে তাদের জন্য আমাদের এই কন্টিনিউ লাইভ প্রোগ্রাম ক্লাসগুলো যাচ্ছে আমাদের আই এডুকেশনের পেজ থেকে। যারা আজকের এই ক্লাসটি দিয়ে জয়েন করেছেন তাদের সবাইকে একটু অনুরোধ করব, শুরুতে একটু জানিয়ে দিবেন যে ঠিকমতো আপনারা দেখতে পাচ্ছেন কিনা বোর্ডে যা লেখা আছে, পাশাপাশি আমাকে শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্টস করে জানাবেন। এবং যারা লাইভটিতে জয়েন করেছেন সেকেন্ড টাইমের স্টুডেন্ট বেসিক্যালি, তাদের সবার জন্য একটা পরামর্শ বলেন বা সবার জন্য একটা অনুরোধ বলেন যে আপনার যে বন্ধুটি এখনও লাইভে জয়েন হতে পারেনি কিন্তু সে বিশ্ববিদ্যালয়ে চান্সও পায়নি, আপনার মতোই হয়তো বা ঘরের কোণে সে মুখ লুকিয়ে বসে আছে, অপেক্ষায় আছে এবং নিজের কপালকে দোষ দেওয়া শুরু করতেছে যে আমাকে দিয়ে চান্সটা কেন হলো না। এই মন খারাপ করে যারা বসে আছে তারা সবাই মিলে আমরা কিভাবে বিশ্ববিদ্যালয়ে প্রস্তুতি নিব সেকেন্ড টাইমার হিসেবে সেই সংক্রান্ত বিষয়ে পরামর্শ দিতে আমি আপনাদের সামনে হাজির হয়ে গেছি। ওকে, দেখতে পাচ্ছি। আর পাশাপাশি যারা জয়েন করছেন একটু জানাবেন লিখে, যার যার নাম পরিচয়, যারাই জয়েন করছেন প্রত্যেকে একটা করে কমেন্ট করে জানাবেন, আপনার নাম পরিচয় জানাতে পারেন। পাশাপাশি একটু জানাবেন যে আপনি কোন কলেজের স্টুডেন্ট ছিলেন, সেই বিষয়টা যদি আমাদেরকে আপনি জানান তাহলে আমাদের জন্য আপনাকে পরবর্তীতে চিনতে, জানতে বা আপনার অবস্থান সম্পর্কে বুঝতে সহজ হবে। সো যারা যারা জয়েন করছেন প্রত্যেকে যার যার নাম লিখে একটু দয়া করে কমেন্টস করে জানাবেন যে সব ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন কি না এবং কে কে কোন কলেজের স্টুডেন্ট ছিলেন সেই বিষয়টা একটু দয়া করে জানাবেন। আমরা একটু অপেক্ষা করব সবাই যাতে আমাদের পেজটিতে সাথে সাথে যেন জয়েন করতে পারে এবং আমরা সবাই মিলে আমাদের এই ক্লাসটি করা শুরু করব। একটু আমাদের সবগুলো পেজে একটু শেয়ার দেওয়া হচ্ছে, একটু অপেক্ষা করব সবার জয়েন হওয়ার জন্য। আজকে বেসিক্যালি আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব আপনাদের সকলের বুঝার সুবিধার্থে, সেটা হচ্ছে একটা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্ন। আর এই বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্নটা সেকেন্ড টাইমার স্টুডেন্ট হিসেবে আপনার যেই জায়গাটা চয়েস হওয়া উচিত সেই জায়গারই একটা প্রশ্ন। বাট তার আগে আমাদের একটু বুঝে নেওয়ার দরকার, যেহেতু আমরা কমার্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, আমাদের আসলে কি সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়া উচিত নাকি উচিত না সেটা সবার আগে আমাদের সিদ্ধান্ত নিতে হবে। কারণ সেকেন্ড টাইমার আপনি হতে হবেন, বাট সেকেন্ড টাইমের যে লম্বা একটা জার্নি করতে হবে সেই জার্নি করার জন্য আপনি আসলে মানসিকভাবে কতটুকু প্রস্তুত, আপনি অর্থনৈতিকভাবে কতটুকু স্বাবলম্বী এবং আপনার ইচ্ছাশক্তি কতটা প্রখর। কারণ এই বিষয়গুলো যদি আপনার স্ট্রংভাবে না থাকে তাহলে সেকেন্ড টাইমের প্রস্তুতি নেওয়ার যে সিদ্ধান্তটা আপনি নিচ্ছেন সেই সিদ্ধান্তটা কতটুকু সঠিক হবে সেটা অবশ্যই পুনর্বিবেচনার দাবি রাখে। একটু সবাই কমেন্ট করে যার যার নাম জানাবেন এবং কে কোন কলেজের স্টুডেন্ট ছিলেন সেই বিষয়টাও একটু আমাদেরকে জানাবেন। এবং আপনার যদি মনের মধ্যে কোনো রাগ, ক্ষোভ, দুঃখ যদি থেকে থাকে যে কেন আমি চান্স পেলাম না, কি করলে চান্স পেতাম, এই বিষয়গুলোও একটু আমাদেরকে লিখবেন দয়া করে। আগে আপনার মনের যে রাগ ক্ষোভটা আছে সেটা প্রকাশ করতে পারেন যে আমি এই কারণে হয়তো বা চান্স পাই নাই। সারা জীবন তো শুধু কপালকেই মানে দোষ দিয়ে গেলেন, কপালকে দোষ দেওয়ার পাশাপাশি আর কাদেরকে আপনি দোষ মনে করেন বা কি হলে আপনি হয়তো বা চান্স পাইতেন বলে মনে করেন সেই বিষয়গুলো একটু কমেন্টে লিখে জানাবেন। ওকে, সরাসরি আমরা আমাদের এই ক্লাসটিতে শুরু করি, যেহেতু মোটামুটি অনেকে জয়েন হয়ে গিয়েছেন। আর যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্টে লিখে জানাবেন, আমি একটু আলোচনা করার পরে আবার কমেন্ট চেক করব, কারণ কন্টিনিউ কমেন্ট যদি পড়ে থাকে তাহলে আসলে আমার আলোচনাতেই আমি যেতে পারবো না। ওকে, প্রথম কথা হচ্ছে অ্যাজ এ বিজনেস ফ্যাকাল্টির স্টুডেন্ট আপনি ইন্টারমিডিয়েটে কমার্স ব্যাকগ্রাউন্ডের ছিলেন। সো কমার্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টদের জন্য আসলে সেকেন্ড টাইম প্রিপারেশান কতটুকু যুক্তিসঙ্গত, এটা একটা প্রশ্ন।
প্রথম কথা, আমাদের সেকেন্ড টাইমার হওয়ার ক্ষেত্রে বোঝা উচিত যে আমরা সেকেন্ড টাইম হিসেবে কোন কোন বিশ্ববিদ্যালয়ে পড়ার বেসিক্যালি সুযোগ পাবো। আমরা এতদিনে সবাই আশা করি ক্লিয়ার হয়ে গেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার আর সুযোগ নাই, আমার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার আর ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ নাই। তাহলে আসলে কোন কোন বিশ্ববিদ্যালয়ে আমি সেকেন্ড টাইমের পরীক্ষা দিতে পারবো? সেকেন্ড টাইমার হিসেবে আপনি সবার প্রথমে যেখানে পরীক্ষা দিতে পারবেন সেটা হচ্ছে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় সমূহ। গুচ্ছভুক্ত যে 19টা বিশ্ববিদ্যালয় আছে, এই 19টা বিশ্ববিদ্যালয়ের জন্য আপনি একটা পরীক্ষা দিতে পারেন। সেটা জিএসটি বলেন বা গুচ্ছ যেটাই বলেন, সেখানে কমার্সের স্টুডেন্টরা পরীক্ষা দেওয়ার সুযোগ পায়। কমার্সের স্টুডেন্টের জন্য আরেকটা পরীক্ষা দেওয়ার সবচেয়ে বড় পছন্দের জায়গা যেটা, সেটা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। এখানে আপনি সেকেন্ড টাইম হিসেবে পরীক্ষা দিতে পারেন। বাট আমার যেটা ব্যক্তিগত মতামত সেটা হচ্ছে এই যে সেকেন্ড টাইমার হিসেবে যদি আপনি রিয়েলি চান্স পেতে চান, সবচাইতে আপনার জন্য সহজ রাস্তা যেই বিশ্ববিদ্যালয়টা হতে যাচ্ছে সেই বিশ্ববিদ্যালয়টার নাম হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইমের স্টুডেন্ট, কমার্সের স্টুডেন্টের জন্য চান্স পাওয়াটা খুবই সোজা। অন্যান্যগুলোতে চান্স পাওয়া যে কঠিন আমি তা বলছি না, বাট সবচেয়ে সহজ হচ্ছে রাজশাহীতে চান্স পাওয়া। এই রাজশাহীতে চান্স পাওয়া কিভাবে সহজ, বাট সেকেন্ড টাইমের হিসেবে আপনার রাজশাহী বিশ্ববিদ্যালয়কে টার্গেট করে আপনি কেন প্রিপারেশন নিতে পারবেন বা উচিত বলে আমার কাছে মনে হয়, সেটা আমি ডিসকাশন করব। ওকে, আমরা সরাসরি আমাদের স্লাইডে চলে যাই। আমরা স্লাইডের মধ্যে আপনাদেরকে বিষয়গুলো একটু অনুধাবন করার জন্য বা বোঝার সুবিধার্থে দেখাবো। শুরুতেই আমরা আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 2024-25 সেশন অর্থাৎ লাস্ট ইয়ারে যে ভর্তি পরীক্ষাটা হলো, যারা কমার্সের স্টুডেন্ট তাদেরকে রাজশাহীতে পরীক্ষা দিতে হয় হচ্ছে বি ইউনিটে, বি ফর বিজনেস ইউনিট। রাজশাহীতে 3টা ইউনিটে পরীক্ষা হয়। এ ইউনিট হলো আর্টসের জন্য, বি হচ্ছে বিজনেস অর্থাৎ কমার্সের জন্য, আর সি হচ্ছে সায়েন্সের স্টুডেন্টের জন্য। তো কমার্সের স্টুডেন্টরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবে কোথায়? ভর্তি পরীক্ষা দিবে হচ্ছে বি ইউনিটে। আর এই বি ইউনিটে পরীক্ষা দিয়ে আপনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদ এবং আইবিএ শুরুর দিকের যে সিটগুলো থাকে সেটা আইবিএর জন্য বরাদ্দ। তাহলে একটা পরীক্ষা দিয়ে আপনি বিজনেস ফ্যাকাল্টি আর হচ্ছে আইবিএর জন্য আপনি পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছেন। সেটাকে হচ্ছে গ্রুপ 1 বলা হয়, যেখানে বাণিজ্য অর্থাৎ শুধুমাত্র কমার্সের স্টুডেন্টরা পরীক্ষা দেয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বি ইউনিটে গ্রুপ 2 নামেও একটা আছে, সেই গ্রুপ 2তে পরীক্ষা দেয় হচ্ছে অবাণিজ্য। অবাণিজ্য মানে হচ্ছে মানবিকের স্টুডেন্টরা এবং হলো সায়েন্সের স্টুডেন্টরা, যারা বিভাগ পরিবর্তন করে কমার্সের সাবজেক্টে পরীক্ষা দিতে আসে। তাহলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পিওর কমার্সের স্টুডেন্ট হিসেবে আপনি পরীক্ষা দিবেন যে ইউনিটটাতে, সেটার নাম হচ্ছে বি ইউনিট। এইটা মোটামুটি আশা করি আপনাদের ক্লিয়ার। তাহলে এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অর্থাৎ বি ইউনিটের ক্ষেত্রে কি রকমের ভর্তি পরীক্ষার মান বন্টনটা হয় সেটা আমরা একটু রিকল করে নিতে চাই শুরুতে, এবং এই মান বন্টন দেখার পরে আমি আপনাদেরকে বলবো যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আপনার কেন চয়েস হওয়া উচিত এবং কেন এটা একটা শর্টকাট রাস্তা হতে পারে আপনার জন্য চান্স পাওয়ার ক্ষেত্রে। খেয়াল করি সবাই, যেহেতু আপনি সেকেন্ড টাইমার হয়ে যাচ্ছেন, রাজশাহীতে অবশ্যই সবাই পরীক্ষা দিচ্ছেন, মনে থাকার কথা রাজশাহীতে ইংরেজির প্রশ্ন আসছে কয়টা? রাজশাহীতে ইংরেজির প্রশ্ন ছিল হচ্ছে 20টা, প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে 1.25 করে, টোটাল ইংরেজিতে নাম্বার হচ্ছে 25। ইংরেজিতে নাম্বার হচ্ছে 25। ম্যাক্সিমাম ইউনিভার্সিটিগুলোতে প্রত্যেকটা প্রশ্নের নাম্বার থাকে হচ্ছে 1 করে, বাট রাজশাহীতে প্রত্যেকটা প্রশ্নের জন্য নাম্বার হচ্ছে কত করে? 1.25। সবগুলো সাবজেক্টে 1.25 করে আপনি নাম্বার পাচ্ছেন। তাহলে যতটা প্রশ্ন তাকে 1.25 দিয়ে মাল্টিপ্লাই করলে আপনার টোটাল নম্বর চলে আসে। তাহলে আমরা যদি নাম্বারের ডিস্ট্রিবিউশন বা প্রশ্ন সংখ্যা খেয়াল করি, ইংরেজিতে হচ্ছে 20টা কোয়েশ্চেন অ্যান্সার করতে হয়, বাংলায় প্রশ্ন আসে হচ্ছে মাত্র 8টা। অপরদিকে কমার্সের যেটা মেইন সাবজেক্ট অ্যাকাউন্টিং আর হচ্ছে ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা মানে হচ্ছে ম্যানেজমেন্ট, এই অংশে টোটাল 20টা টোটাল প্রশ্ন আসে হচ্ছে 40টা। আর হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নতুন করে অ্যাড করা হয়েছে মার্কেটিং সাবজেক্টটা, আর হচ্ছে মার্কেটিংয়ের পরিবর্তে আপনি কোনটা অ্যান্সার করতে পারেন? ফিনান্স, ব্যাংকিং ও বিমা। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে অপশনটা থাকে যে আইদার মার্কেটিং অ্যান্সার করেন অথবা ফিনান্স অ্যান্সার করেন, এই যে বলে দেওয়া আছে যে ঐচ্ছিক বিষয় হিসেবে যে কোনো একটার আপনি অ্যান্সার করবেন, আইদার আপনি মার্কেটিং অ্যান্সার করেন অথবা ফিনান্স অ্যান্সার করেন। মার্কেটিং বা ফিনান্সে কোশ্চেন থাকে হচ্ছে 12টা করে। তো প্রত্যেকটা কোশ্চেন যদি আমরা সংখ্যাটা খেয়াল করি, টোটাল প্রশ্ন হচ্ছে আপনাকে পরীক্ষা দিতে হয় কয়টা প্রশ্ন? টোটাল প্রশ্ন হচ্ছে 80টা। টোটাল আপনার ভর্তি পরীক্ষা দিবেন কতগুলো প্রশ্নের জন্য? 80টা প্রশ্নের জন্য। আপনার জন্য সময় বরাদ্দ থাকবে হচ্ছে 1 ঘন্টার, এবং এটা হচ্ছে একটা এমসিকিউর পরীক্ষা, রিটেনের কোনো ঝামেলা নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে রিটেন পরীক্ষা নাই, এমসিকিউর পরে রিটেন লেখা বিশাল ঝামেলার।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোনো ঝামেলার কিছু নাই, জাস্ট এমসিকিউ অ্যাপতে গোল্লা ভরাট করে দিয়ে আসবেন। কয়টা প্রশ্ন অ্যান্সার করতে হবে? 80টা প্রশ্ন, 1 ঘন্টা যথেষ্ট সময়। এবং মনে রাখেন, বিলিভ মি, রাজশাহীর কোশ্চেন অনেক ইজি হয়। রাজশাহীর কোশ্চেন অনেক ইজি হয়। কিভাবে ইজি হয় বা কিভাবে প্রশ্নগুলো হয় সেটা আমরা একটু পরেই দেখব। সো যদি আমরা নাম্বার বন্টনটা খেয়াল করে থাকি এবং যদি প্রশ্নের সংখ্যা কাউন্ট করে থাকি, তাহলে খেয়াল করে দেখবো যে মোটামুটি কম্পারেটিভলি খুব একটা কঠিন না। 1 ঘন্টা সময়ের মধ্যে 80টা এমসিকিউ ডেফিনেটলি আমরা ইজিলি সলভ করতে পারা উচিত। তাহলে 80টা প্রশ্ন 1.25 করে যদি প্রত্যেকটাতে নাম্বার হয়, টোটাল আপনার ভর্তি পরীক্ষার নাম্বার হচ্ছে কত? টোটাল ভর্তি পরীক্ষার নাম্বার হচ্ছে 100। টোটাল আপনি 100 নম্বরের ভর্তি পরীক্ষা দেন কোথায়? রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। আপনি 80টা কোশ্চেন অ্যান্সার করে আপনি নাম্বার পান কত? 100। এবং আমরা জানি যে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে জিপিএ এসএসসি এবং এইচএসসির যে জিপিএটা, এই এসএসসি এবং এইচএসসির জিপিএ নর্মালি কাউন্ট করে। এসএসসির একটা জিপিএ থাকে, এইচএসসির একটা জিপিএ থাকে, সেটার উপরে আবার নাম্বার থাকে। যাদের এ প্লাস দুইটাতেই, তারা খুব খুশিতে থাকেন যে হ্যাঁ, জিপিএতে আমার পূর্ণ নাম্বার আছে। যাদের জিপিএ একটু কম থাকে, একটু টেনশনে পড়ে যাওয়া লাগে যে আমার তো জিপিএ 5 নাই, আমি কি চান্স পাবো কি না, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো। সবচেয়ে মজার ব্যাপার যেটা এবং গুরুত্বপূর্ণ ইস্যু যেটা, সেটা হচ্ছে এই বাংলাদেশের শুধুমাত্র একটা বিশ্ববিদ্যালয়, যার নাম হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। সেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এসএসসি এবং ইন্টারমিডিয়েটের যে জিপিএ এর উপরে নাম্বার কাউন্টিং এর হিসাব নিকাশ আছে, এইটা রাজশাহী বিশ্ববিদ্যালয় করে না। আর ইউতে, রাজশাহী ইউনিভার্সিটিতে এসএসসি ইন্টারমিডিয়েটের জিপিএ এর কোনো হিসাব নাই। অর্থাৎ যার 3.5 তার যেই মর্যাদা, যার এ প্লাস তার মর্যাদা একই। অর্থাৎ জিপিএ এর কোনো ঝামেলা আপনাকে পোহাইতে হবে না। সো যদি আপনার একটু জিপিএ কম হয়ে থাকে, যদি আপনি একটু হীনমন্যতায় ভোগেন, আপনার জন্য ফার্স্ট চয়েস হবে কোনটা? রাজশাহী বিশ্ববিদ্যালয়। কারণ তারা আপনার জিপিএ, প্রিভিয়াস যে রেজাল্ট জিপিএ, এটাকে তারা কাউন্টিং এর মধ্যে নিচ্ছেই না। সো জিপিএ নিয়ে আপনারা কোনো টেনশনই করা লাগতেছে না। তো জিপিএ এর হিসাব যেহেতু নাই, অর্থাৎ মানে শুধুমাত্র এমসিকিউ কোশ্চেনের অ্যান্সার করেই আপনি হচ্ছে চান্স পাওয়ার সুযোগ পেয়ে যাবেন। সো এই মান বন্টনের জায়গাটা একটু খেয়াল রাখি। এই মান বন্টন অনুযায়ী আপনাকে আগামী বছর রাজশাহী বিশ্ববিদ্যালয় সেকেন্ড টাইম যেহেতু আপনি পরীক্ষা দিয়ে যাবেন। সো এই বিষয়গুলো আশা করি সবার বোঝা হয়ে গেছে যে আমাকে গত বছর যে প্রিপারেশনটা আপনি নিয়েছেন, বাংলা, ইংরেজি, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং অথবা ফিনান্স, সো সেম প্রিপারেশনেই গত বছরের যে প্রিপারেশনটা, সেম প্রিপারেশনেই আপনার রাজশাহীর প্রিপারেশন হয়ে যাচ্ছে। জিপিএর যেহেতু কোনো ঝামেলা নাই, খুব সহজ এখানে রাজশাহীতে চান্স পাওয়া। সো এই কারণেই আমি বলছিলাম যে রাজশাহী আপনার সেকেন্ড টাইমের হিসেবে একটা ভালো বা একটা গুড চয়েস হতে পারে। অবশ্যই অন্যান্যগুলো ভালো, গুচ্ছ ভালো, চট্টগ্রাম তো ডেফিনেটলি ভালো। সো আপনি যেখানেই পরীক্ষা দেন সেকেন্ড টাইমের হিসেবে, আপনার মাথায় রাখা উচিত খুব ইজিলি আপনি ক্র্যাক করতে পারবেন কোনটা? রাজশাহী বিশ্ববিদ্যালয়। এখানে চান্স পাওয়াটা লট মোর ইজিয়ার অন্যান্য ইউনিভার্সিটিগুলোর তুলনা। ওকে, তাহলে রাজশাহী যদি আমাদের চয়েস হয়, তাহলে সেই ক্ষেত্রে রাজশাহীতে আমরা একটু আসেন দেখার চেষ্টা করি রাজশাহীর কোশ্চেনগুলো আসলে কেমন হয়। আজকের ক্লাসে আমি বেসিক্যালি আপনাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিংয়ের যে প্রশ্নটা আসছিল গত বছর, সেই কোশ্চেনটাই জাস্ট আপনাদের সামনে আমি আলোচনা করে দেখাবো, যাতে আপনার মনের মধ্যে একটু সাহসের সঞ্চার হয় যে না, এই প্রশ্নগুলো তো আমার জানা প্রশ্ন, এই প্রশ্নগুলো তো আমার পারা প্রশ্ন। তো আমি যেহেতু জানি এবং পারি, বিগত 2-3 মাস লেখাপড়া না করলেও আপনার মনে পড়বে যে হ্যাঁ, আমি এই প্রশ্নগুলো আগে পরে দেখছিলাম কোথাও, বা এই প্রশ্নগুলোর উত্তর আমার কাছে খুব একটা কঠিন মনে হয় না। সো সেকেন্ড টাইমার হিসেবে আপনার যাত্রাটা শুরু করার জন্য প্রথমে আপনার যে আত্মবিশ্বাস দরকার, সে আত্মবিশ্বাসটা জাগ্রত করে দিতে পারে আজকের এই ক্লাসটা, অ্যাকাউন্টিংয়ের কোশ্চেন সলভিংয়ের ক্লাস। সো যারা যারা জয়েন হয়েছেন তারা শুরু থেকে শেষ পর্যন্ত আশা করি থাকবেন। আমরা খুব বেশিক্ষণ আপনাদেরকে আটকে রাখবো না, খুব বেশিক্ষণ আপনাদেরকে বিরক্ত করব না। শুধুমাত্র অ্যাকাউন্টিংয়ের যে 20টা প্রশ্ন আসে পরীক্ষাতে, সেই অ্যাকাউন্টিংয়ের 20টা কোশ্চেন জাস্ট আপনাদের সাথে একটু শেয়ার করব, যাতে আপনাদের হারানো যে আত্মবিশ্বাস, সেটা যাতে আপনারা ফিরে পান। তাহলে আসেন আমরা শুরু করি। আমরা যেটা নিয়ে আলোচনা করে যাচ্ছি সেটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গত বছরের, অর্থাৎ 24-25 সেশন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে লাস্ট ইয়ার যে ভর্তি পরীক্ষাটা হলো 2024-25 সেশনে, সেই 2024-25 সেশনের অ্যাকাউন্টিং বিষয়ের, হিসাব বিজ্ঞান বিষয়ের যে প্রশ্ন, সেটা আসেন আমরা সবাই মিলে দেখার চেষ্টা করি। আরেকটা বিষয় আমরা পাশাপাশি দেখব যে প্রশ্নগুলো আসলে আসছে কোন কোন জায়গা থেকে। আমি আপনাদেরকে এই বিষয়টা আগেই বলে রাখি, টোটাল 20টা কোশ্চেনের মধ্যে আমরা দেখব 16টা প্রশ্ন
20টা কোশ্চেনের মধ্যে 16টা প্রশ্ন আমি আপনাকে ডিরেক্ট সোর্স দেখাই দিব, কোন জায়গা থেকে হুবহু আসছে, জাস্ট সিম্পলি হুবহু, কোনো পরিবর্তন নাই, দাড়ি কমা সেমিকোলন কোনো কিছু স্যাররা চেঞ্জ করে নাই। দেখবো আমরা, আসেন মজার ব্যাপারগুলো আপনাদের কাছে যদি গত বছরের প্রশ্ন ব্যাংক যদি থেকে থাকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংক যদি কারো কাছে থেকে থাকে, বেশি না, যেখানে লাস্ট 5-7 বছরের প্রশ্ন থাকলেই হবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর রাজশাহীর বিগত বছরের প্রশ্ন একটু খুলে আপনি সামনে রাখতে পারেন। আমি যেটা যেটা বলবো একটু সম্ভব হলে মিলায় নিয়েন, একটু সম্ভব হলে বিশ্বাস রাখার আমার উপর দরকার নাই, আমি তো মিথ্যাও বলতে পারি, মিথ্যা তথ্যও দিতে পারি, আপনি একটু প্রমাণ মিলায় নেবেন, ক্লাস চলাকালীন সময়ে মিলায় নেবেন। এবং যদি আমি কোনোটা ভুল বলে থাকি যে না ওই সেশনে তো এরকম প্রশ্ন ছিলই না, আমাকে সাথে সাথে একটু ধরিয়ে দিবেন। জাস্ট আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলতেছি, যেই সোর্সগুলো আমি দেখাবো আপনি আশা করি প্রত্যেকটাই খুঁজে পাবেন, যে সেশনের কোশ্চেন বলবো সেই সেশনের। আসেন খেয়াল করি, প্রথম যে কোশ্চেনটা ছিল যে নিচের কোন হিসাবটি বছর শেষে বন্ধ করে দেয়া হয়। হিসাবকে বন্ধ করার কথা বলা হচ্ছে, আমরা জানি সকলেই সমাপনী দাখিলার মাধ্যমে হিসাবকাল শেষে আমরা যে সমাপনী দাখিলা প্রদান করি, সেই সমাপনী দাখিলার মাধ্যমে কিছু হিসাবকে বন্ধ করে দেয়া হয়। আর যে হিসাবগুলোকে বন্ধ করে দেয়া হয় সেই হিসাবগুলোকে আমরা যে নামে অভিহিত করি, হ্যাঁ আপনাদের মনে থাকার কথা, নামটা হচ্ছে অস্থায়ী বা নামিক হিসাব। তাহলে মনে রাখবো যে অস্থায়ী বা নামিক হিসাবগুলোকে কি করা হয়, বছর শেষে বন্ধ করে দেয়া হয়। আর বন্ধ করার জন্য যে জাবেদা দাখিলা প্রদান করা হয় সেটার নাম কি, সমাপনী দাখিলা। তাহলে সমাপনী দাখিলার মাধ্যমে কোন হিসাবগুলোকে বন্ধ করা হয়, অস্থায়ী বা নামিক হিসাব। মনে থাকার কথা সবার, অস্থায়ী বা নামিক হিসাবগুলোর নাম কি কি একটু আপনাদেরকে মনে করাই দেই। আয় হিসাব হচ্ছে অস্থায়ী বা নামিক হিসাব, ব্যয় হিসাব হচ্ছে অস্থায়ী বা নামিক হিসাব, তারপরে হচ্ছে এক মালিকানা ব্যবসায়ের ক্ষেত্রে মালিক ব্যবসায়ী থেকে যে টাকাটা নিয়ে নেয় অর্থাৎ উত্তোলন, অর্থাৎ যৌথ মূলধনী কোম্পানিতে উত্তোলনের পরিবর্তে যে নামটা ব্যবহার করা হয় সেটার নাম কি, লভ্যাংশ। এক মালিকানা কারবার হলে উত্তোলন আর কোম্পানি হলে হচ্ছে লভ্যাংশ। তাহলে আয় হিসাব, ব্যয় হিসাব, উত্তোলন বা লভ্যাংশ, এইগুলাই হচ্ছে অস্থায়ী বা নামিক হিসাব। তাহলে আয়, ব্যয়, উত্তোলন, লভ্যাংশ, এই হিসাবগুলোকে বছরের শেষে স্যার কি করে দিবে, বন্ধ করে দিবে। আরেকটা বিষয় একটু মাথায় রাখবেন স্যার, আয় হিসাব আর হচ্ছে ব্যয় হিসাব, আমরা জানি সকলেই আয় থেকে ব্যয়ের টাকাকে যদি বাদ দেই তাহলে যেটা আসে সেটার নাম কি, আয় থেকে ব্যয় বাদ দিলে পাওয়া যায় হচ্ছে নিট লাভ। আর যদি ব্যয়ের পরিমাণটা বেশি হয় সেই ক্ষেত্রে নিট লাভের পরিবর্তে কার সৃষ্টি হয়, নিট ক্ষতি। ব্যবসায় লাভও হইতে পারে, ক্ষতিও হইতে পারে। তাহলে এই নিট লাভ এবং নিট ক্ষতি কার মাধ্যম হয়ে আসতেছে, আয় হিসাব এবং ব্যয় হিসাবের মাধ্যম হয়ে আসতেছে। তাহলে আয় ব্যয় যদি বাবা মা হয়ে থাকে তাহলে তার সন্তানের নাম কি, নিট লাভ বা নিট ক্ষতি। তো যেহেতু হাজিরা খাতায় বাপ মার নাম আছে, আয় ব্যয় আছে, তো হাজিরা খাতাতে না থাকলেও এই নিট লাভ নিট ক্ষতি আয় ব্যয়ের মধ্যেই আছে। তাহলে সমাপনী দাখিলার মাধ্যমে আমরা বেসিক্যালি যেগুলোকে বন্ধ করি, আমরা আয় হিসাবকে বন্ধ করি আয় সারাংশ হিসেবে স্থানান্তরের মাধ্যমে, ব্যয় হিসাবকে বন্ধ করি আয় সারাংশ, ব্যয় সারাংশ না, আয় সারাংশ হিসেবে স্থানান্তরের মাধ্যমে। আর আয় ব্যয়ের যেটা ফলাফল, আবার খেয়াল করি, আয়কে বন্ধ করি কোথায়, আয় সারাংশে নিয়ে, ব্যয়কেও বন্ধ করি কোথায় নিয়ে, আয় সারাংশে নিয়ে। তারপর এবার নিট লাভ নিট ক্ষতি যেটা হয় সে লাভ ক্ষতিকে স্থানান্তর করি মূলধন হিসেবে, আর কোম্পানি হলে জমাকৃত মুনাফায়। আর উত্তোলনকেও বন্ধ করে ট্রান্সফার করে কোথায়, উত্তোলনকে পাঠাই দেই মূলধনের সাথে, আর উত্তোলনের পরিবর্তে লভ্যাংশ হলে লভ্যাংশকে কোথায় দেই, জমাকৃত মুনাফা হিসেবে। এই দাখিলাগুলোর মাধ্যমেই সমাপ্ত করা হয় বা বন্ধ করা হয় যে হিসাবগুলোকে, তার নাম হচ্ছে অস্থায়ী হিসাব বা নামিক হিসাব। আমাদেরকে এই কোশ্চেনটার অ্যান্সার বের করা লাগবে। এতক্ষণে আশা করি বুঝে গেছেন, একটু কমেন্টে আপনার উত্তরটা লিখে জানান 1 নম্বর কোশ্চেনের অ্যান্সার আসলে কি হওয়া উচিত। তো দ্রুত 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 আমরা অ্যান্সার জানাই। সঠিক উত্তর কোনটা হবে, সঠিক উত্তর কোনটা হবে, সঠিক উত্তর কোনটা হবে, আসেন খুঁজে বের করি। সঠিক উত্তরটা আমরা জানি সকলে, এখানে বন্ধ হবে কোন হিসাবটা, এখানে বন্ধ হবে যেটা সেটার নাম হচ্ছে উত্তোলন। উত্তরটা সঠিক। খেয়াল করেন, মূলধন হচ্ছে ওনার সিকিউরিটি বা মালিকানা সত্ত্ব, অনুপার্জিত আয় হচ্ছে দায় হিসাব, আর অগ্রিম বীমা হচ্ছে সম্পত্তি। তাহলে সম্পত্তি, দায় আর মালিকানা সত্ত্ব, এগুলা হচ্ছে স্থায়ী হিসাব,
এগুলাকে বন্ধ করা হবে না। আর বন্ধ করা হবে কাকে? আয়কে বন্ধ করব, বন্ধ করব ব্যয়কে, বন্ধ করব নিট লাভকে বা নিট ক্ষতিকে, আর বন্ধ করব কাকে? উত্তোলনকে বন্ধ করব। তাহলে সঠিক উত্তর ছিল অপশন নাম্বার ডি। সো এইটা কমন আসা প্রশ্ন, হুবহু কমন আসছে, হুবহু এই কোশ্চেনটাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছিল 2019-20 সেশনে। আর এই সেম কোশ্চেনটাই গুচ্ছর ভর্তি পরীক্ষাতে হুবহু রিপিট ছিল 2020-21 সেশনে। একটু যদি কারো কাছে প্রশ্ন ব্যাংক থেকে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 19-20-এর কোশ্চেনে গিয়ে খেয়াল করে দেখেন, এই প্রশ্নটাই আসছে, হুবহু ছিল, দাড়ি, কমা, সেমিকোলন, ইভেন অপশনও নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেনের অ্যান্সার ছিল অপশন নাম্বার ডি, রাজশাহীর কোশ্চেনের অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার ডি। সো যারা বিগত বছরের প্রশ্ন ভালো মতো পড়ছেন তাদের আশা করি এই প্রশ্নের অ্যান্সার করার জন্য কোনো সমস্যাই আশা করি হয় নাই। আসেন পরবর্তী কোশ্চেনটা খেয়াল করি। পরবর্তী প্রশ্ন, এটা হচ্ছে মজুদ পণ্যের লিপিবদ্ধকরণ সংক্রান্ত একটা বিষয়। আমরা জানি যে সকলেই যে হিসাবকাল শেষে আমরা সমাপনী মজুদ পণ্যকে আমরা লিপিবদ্ধ করি। সমাপনী মজুদ পণ্যকে যে আমরা লিপিবদ্ধ করি, সবার মনে থাকার কথা, সমাপনী মজুদ পণ্যের জন্য যেটা ব্যবহার করা হয় সেটার নাম হচ্ছে রক্ষণশীলতার সীমাবদ্ধতা। রক্ষণশীলতার নামটার সাথে সমাপনী মজুদ পণ্যের একটা কানেকশন আছে। সমাপনী মজুদ পণ্যের হিসাবটা হচ্ছে প্রশ্নে দেওয়া ক্রয় মূল্য, প্রশ্নে দেওয়া বাজার মূল্য, প্রশ্নে দেওয়া ক্রয় মূল্য আর হচ্ছে বাজার মূল্য, দুটার মধ্যে ক্রয় মূল্য বাজার মূল্যের মধ্যে যেটা স্যার কি মনে থাকার কথা বলেন, যেটা কি, যেটা কম, ক্রয় মূল্য আর বাজার মূল্যের মধ্যে যেটা কম, ক্রয় মূল্য বাজার মূল্যের মধ্যে যেটা কম, সেই কমটাই হবে লিপিবদ্ধ সমাপনী মজুদ পণ্য হিসেবে। তো খেয়াল করেন প্রশ্নের প্রথম লাইনে ক্রয় মূল্য পাচ্ছেন আপনি 15,500, আপনি পাচ্ছেন বাজার মূল্য কত? 12,500। তো 15,500 নিব না 12,500 নিব? খুব ইজি ডিসিশন, কোনটা নিব? কোনটা কম? কম কত টাকা? সমাপনী মজুদ পণ্যের মূল্য আমরা লিখব কত? 12,500 টাকা। সো প্রথম কথা 12,500 টাকা হিসেবে লিপিবদ্ধ করা উচিত। প্রশ্নে বলা আছে বছরের শেষে মজুদ পণ্য গণনা থেকে কি হয়েছে? বাদ পড়ে গেছে। সমাপনী মজুদ পণ্য আপনি কাউন্ট করেন নাই, গণনা করেন নাই। তো সমাপনী মজুদ পণ্যকে যদি আপনি কাউন্ট না করেন, অর্থাৎ হিসাবের বইতে যদি লিপিবদ্ধ না করেন, প্রশ্নটা বুঝেন, আপনার সমাপনী মজুদ পণ্য হিসাব থেকে বাদ পড়ে গেছে। তো যদি বাদ পড়ে যায় তাহলে সমাপনী মজুদ পণ্য তো লিপিবদ্ধ হয় নাই। আর সমাপনী মজুদ পণ্য যদি লিপিবদ্ধ করা না হয় তাহলে সমাপনী মজুদ পণ্যকে কি দেখানো হবে? কম দেখানো হবে। তাহলে সমাপনী মজুদ পণ্য যেহেতু গণনা থেকে বাদ পড়ে গেছে, তার মানে সমাপনী মজুদ পণ্য কি করা হয়নি? লিপিবদ্ধ করা হয়নি। প্রশ্নটা একটু ভালো মতো বোঝেন। যেহেতু সমাপনী মজুদ পণ্য গণনা থেকে বাদ পড়ে গেছে, বাদ পড়ে যাওয়া মানে কি? লিপিবদ্ধ কি করছি না? আমরা এখন লিপিবদ্ধ করি নাই। তো যদি লিপিবদ্ধ না করি, এটা তো একটা ভুল। সমাপনী মজুদ পণ্য যদি আপনি লিপিবদ্ধ না করেন তাহলে অবশ্যই আপনি একটা ভুল করছেন। আর এই ভুলের ফলাফলটা কি? ভুলের ফলাফলটা হচ্ছে সমাপনী মজুদ পণ্য লিপিবদ্ধ না করলে সমাপনী মজুদ পণ্যকে কি দেখানো হবে? কম। তাহলে যেহেতু আপনি গণনা থেকে বাদ পড়ছে, সমাপনী মজুদ পণ্য আপনি কি দেখাইছেন? কম দেখাইছেন। তো সমাপনী মজুদ পণ্য যদি কম হয় তাহলে প্রভাবটা কি? সমাপনী মজুদ পণ্য কম হলে সিজিএস, মনে থাকার কথা, সিজিএস মানে কি? সিজিএস মানে হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড, বিক্রিত পণ্যের ব্যয়। সমাপনী মজুদ কম দেখাইলে বিক্রিত পণ্যের ব্যয় কি দেখাবে? বেশি দেখাবে। সমাপনী মজুদ পণ্য কম হলে বিক্রিত পণ্যের ব্যয় হবে বেশি। এটা আপনারা গত বছর পড়ছেন, মনে থাকার কথা। সমাপনী মজুদকে আপনি কম দেখাইলে বিক্রিত পণ্যের ব্যয় কি হবে? বেশি হবে। আর বিক্রিত পণ্যের ব্যয় যদি বেশি হয় তাহলে মুনাফা বা লাভের পরিমাণ, বিক্রিত পণ্যের ব্যয় যদি বেশি হয়, ব্যয় যদি বেশি হয় তাহলে মুনাফাকে আপনি কি দেখাবেন? কম দেখাবেন। সমাপনী মজুদ পণ্য কম, তো সমাপনী মজুদ পণ্য কম হলে কি হবে? বিক্রিত পণ্যের ব্যয় বেশি। আর বিক্রিত পণ্যের ব্যয় বেশি হলে ইম্প্যাক্টটা কি? ইম্প্যাক্টটা হচ্ছে মুনাফা বা লাভের পরিমাণ কি দেখাবে? কম দেখাবে। কখন? যখন আমি এই ভুলটা করছি, যখন আমার গণনা থেকে এটা বাদ পড়ে গেছে। তো গণনা থেকে বাদ পড়ার কারণে মুনাফাকে আমি কি দেখাইছি? কম। সমাপনী মজুদ পণ্য কম, বিক্রিত পণ্যের ব্যয় বেশি, বুঝার কথা আশা করি। মুনাফাকে আমি কম দেখাইছি। এখন প্রশ্নটা মুনাফাকে কম দেখানো নিয়ে না, প্রশ্নটা হচ্ছে এটি যদি সঠিকভাবে হিসাবভুক্ত হয়, এটাকে যদি সঠিকভাবে আপনি হিসাবভুক্ত করেন, মানে ভুলটাকে আপনি কি করেন? সংশোধন করে দেন। যদি এটি সঠিকভাবে হিসাবভুক্ত হয় তাহলে আপনার ভুলটা কি আর থাকবে? ভুল আপনি কি করে ফেলছেন? সংশোধন করে ফেলছেন। তো প্রশ্নটা হচ্ছে এখানে এই ভুলটাকে যদি আমি কারেকশন করে ফেলি, যদি আমি ঠিকমতো লিপিবদ্ধ করি,
ভুলটাকে যদি কারেকশন করি তাহলে ব্যবসায়ের মুনাফার উপর এটার প্রভাবটা কি হবে। যদি আমি ঠিকমতো হিসাবটা লিপিবদ্ধ করি, ভুলটাকে যদি সংশোধন করে দেই, তাহলে মুনাফার উপর প্রভাবটা কি হবে, মানে মুনাফা কি বেশি হবে না কম হবে। আবার একটু ব্যাক টু দ্য প্যাভিলিয়নে যাই। মনে থাকার কথা, আপনি লিপিবদ্ধ করেন নাই, কারণ গণনা থেকে বাদ পড়ছে। তো গণনা থেকে বাদ পড়ে গেলে লিপিবদ্ধ হয় নাই, তো লিপিবদ্ধ না করলে এটা ভুল হয়েছে। তো লিপিবদ্ধ না করার ফলে যে ভুল, তার কারণে যেটা হয়েছিল, সমাপনী মজুত পণ্য কম ছিল, সমাপনী মজুত পণ্য কম হলে বিক্রিত পণ্যের ব্যয় বেশি ছিল, আর ব্যয় বেশি হলে মুনাফার পরিমাণ কি হয়, কম হয় যখন আপনি ভুলটা করেন। সো আর ভুলটাকে যখন আপনি সংশোধন করে দিবেন, ভুল করলে যেটা সংশোধন করলে সেটার উল্টাটা হবে। তো খেয়াল করেন, ভুলটা যখন সংশোধন করি তখন মুনাফার পরিমাণ কম থেকে মুনাফার পরিমাণটা কি হয়ে যাবে, সংশোধন করলে মুনাফার পরিমাণটা হয়ে যাবে হচ্ছে বেশি, মুনাফার পরিমাণ হবে বেশি। কখন, যখন আপনি এটা সঠিকভাবে কি করবেন, হিসাবভুক্ত করবেন। হিসাবভুক্ত করলে মুনাফার পরিমাণ কি হয়ে যাবে, বেশি হয়ে যাবে। তো মুনাফার পরিমাণ বেশি হবে কত টাকা, মুনাফার পরিমাণ বেশি হবে, টাকাটা কত, টাকা তো আগেই ডিসাইডেড, টাকা তো প্রথম লাইনেই ডিসাইডেড যেটা কম। তাহলে কত টাকা, 12,500। তাহলে ভুলটা সংশোধন করা হলে মুনাফার পরিমাণটা কি হবে, বেশি হবে। কত টাকায়, 12,500 টাকায়। এইটা হচ্ছে কোশ্চেনটার অ্যান্সার। খেয়াল করি, মিলাই নেই। এই কোশ্চেন অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার ডি নাম্বার অপশন। মুনাফার পরিমাণ 12,000 টাকা বৃদ্ধি পাবে, মুনাফার পরিমাণ 12,000 টাকা বাড়বে। এটাই হচ্ছে কোশ্চেনটার সঠিক উত্তর। এবং মজার ব্যাপার, এই কোশ্চেনটা হুবহু কমন আসছে। এই সেম কোশ্চেন, এই যে এত বিস্তারিত আপনাকে বোঝা লাগতেছে, কোন দরকার নাই বুঝার, আমি যা বুঝাইলাম এটা বুঝার দরকারই নাই। সহজ কথা, এই কোশ্চেনটা হুবহু কমন পড়ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2020-21 সেশনে, বার করে দেওয়া আছে। একটু যদি কারো কাছে প্রশ্ন ব্যাংক থাকে মিলাই দেখতে পারেন। ঢাকা বিশ্ববিদ্যালয় সেশন 2020-21, ঢাবির 2020 সালে সেম কোশ্চেন, কোনো চেঞ্জ নাই, টাকার অ্যামাউন্ট যা আছে তাই, অ্যান্সারেও কোনো ঝামেলা নাই। ওইখানেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডি নাম্বার অ্যান্সার, রাজশাহীতে অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার ডি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেম প্রশ্ন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জাস্ট কপি হয়েছে। আপনার কোনো কিছু না বুঝলেও জাস্ট যদি আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত 5-7 বছরের প্রশ্ন ভালো মতো পড়েন, তাহলে আশা করি আপনার কমন পাওয়া থেকে আপনাকে ঠেকাইতে পারবে না। সো রাজশাহীর প্রশ্ন ইজিলি কিন্তু কমন পাওয়া যায়। আশা করি কোশ্চেনের অ্যান্সারটা আমরা বুঝছি। যদি নাও বুঝে থাকেন টেনশন নেওয়ার দরকার নেই, বুঝবো কেন, প্রশ্ন তো সরাসরি কমন পাওয়া যাচ্ছে। জাস্ট প্রশ্ন, বিগত বছরের প্রশ্ন, খালি চোখ বন্ধ করে অ্যান্সারটা খালি মুখস্থ করেন, খালি অ্যান্সার মুখস্থ করেন, তাই আপনার ভর্তি পরীক্ষায় যা দাগায় দিয়ে আসেন তাই আপনার মিলে যাবে। ব্যাখ্যা ট্যাখ্যা কোনো কিছু জানার দরকার নাই, কমন পেয়ে যাবেন। আচ্ছা, এইটা একটা ভালো মানের প্রশ্ন। যদি আপনি শিখতে চান, বুঝতে চান, আমরা মোটামুটি ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলাম, আশা করি আমরা বুঝছি। আসেন পরবর্তী কোশ্চেনটা চলে যাই। তাহলে অলরেডি আমরা 2টা কোশ্চেন পড়ছি, এবং এই যে 2টা প্রশ্ন আমরা যে বললাম, এই 2টা প্রশ্নই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের কোশ্চেন থেকে আমরা অ্যান্সারটা আশা করি সরাসরি হুবহু কমন পাইছি। একটু কমেন্টে যারা যারা লিখতেছেন, একজন ইংরেজি পেইড বেসের ক্লাস দিয়ে লাইভ ক্লাস দেখতেছেন, হ্যাঁ ধন্যবাদ স্যার, লাইভ ক্লাস দেখেন। ইংরেজি তো সারা জীবনই পড়ছেন, ইংরেজিতে পাস করাটা দুষ্কর, ইংরেজি তো পড়তেই হবে। বাট ইংরেজির চাইতে অ্যাকাউন্টিংটা তো একটু সোজা, তো সহজটাই আমরা পছন্দ করছি। ভালো কথা, যাই যে দেখতেছেন ক্লাস তাকে ধন্যবাদ জানাচ্ছি। এছাড়াও যারা যারা জয়েন হচ্ছেন, আপনারা বিভিন্ন রকমের কমেন্ট করতেছেন, লিখতে থাকেন। মুনাফা বেশি হওয়ার কথা না, বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বেশি বাদ দিলে মুনাফা কম হবে। স্যার একজন বিস্তারিত একটা ব্যাখ্যা লিখছেন, আমি আপনার সাথে কোনো তর্ক করতেছি না, জাস্ট আমি যা যা বলছি আপনি একটু আরেকবার রিপিট মিলায় নিয়েন, উত্তরটা ঠিকই আছে। জাস্ট আপনি রিভার্স চিন্তা করতেছেন। আমি প্রথমে ভুল করছি, অ্যান্সারে গিয়ে আমি ভুলটাকে শুদ্ধ করছি, আর আপনি শুরুতেই শুদ্ধ চিন্তা ভাবনা করতেছেন। শুরুতে শুদ্ধ না, প্রথমে আপনি ভুল করেন, তারপরে সেটা শুদ্ধটা হচ্ছে কোশ্চেনটার অ্যান্সার। আশা করি আপনি মিলাই নিতে পারবেন। ওকে, এত বড় একটা কমেন্ট লিখছেন, আপনাকে ধন্যবাদ। আপনি জাস্ট আরেকবার একটু রিভার্স অ্যাঙ্গেল চিন্তা করলেই মিলে যাবে। আসেন পরবর্তী কোশ্চেনটা দেখি। পরবর্তী কোশ্চেনটা হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী থেকে আসা প্রশ্ন। ব্যাংক সমন্বয় বিবরণীতে আমরা জানি 2টা বই থাকে, একটা হচ্ছে নগদান বই যেটাকে আমরা কোম্পানির বই বলি, আরেকটা হচ্ছে ব্যাংকের বই। মানে হচ্ছে ব্যাংকের পাস বই।
দুইটা বইয়ের মধ্যে নগদান বইয়ের ব্যালেন্স পাস বইয়ের ব্যালেন্স কি হবে, মিলে যাবে, সমান সমান হবে, তাহলেই তো ব্যাংক সমন্বয় বিবরণী। তো নগদান বই আর ব্যাংক জেরের মধ্যে পার্থক্যটা কোথায়, এটা খুঁজে বের করা হচ্ছে ব্যাংক মিলকরণ বিবরণীর প্রশ্ন। আসেন কোশ্চেনটাতে যেটা বলা ছিল সেটা হচ্ছে পাওনাদার। পাওনাদার, পাওনাদারকে আমরা কি করি, পাওনাদারকে আমরা অর্থ প্রদান করি, টাকা পয়সা তাদেরকে আমরা দেই। আর দেনাদারের কাছ থেকে টাকা আমরা কি করি, পাই। তো দেনাদারের কাছ থেকে টাকা পাইলে আমাদের প্রাপ্তি ঘটে, অর্থাৎ নগদ টাকা বাড়ে। আরেকটা হচ্ছে পাওনাদারকে প্রদান করলে আপনার, পাওনাদারকে টাকা প্রদান করলে আপনার টাকা বৃদ্ধি পায় না হ্রাস পায়। খেয়াল করে দেখেন, প্রথম কথা এই প্যাচটা আগে বুঝেন, তাহলে কোশ্চেনটা খুব ইজি। পাওনাদারকে আপনি কি করেন, অলওয়েজ পরিশোধ করেন। আর পাওনাদারকে পরিশোধ করলে টাকা বাড়ে না কমে, পাওনাদারকে পরিশোধ করলে আপনার টাকার পরিমাণটা কি হবে, অবশ্যই টাকা কি হবে, চলে যাবে, অর্থাৎ টাকাটা হচ্ছে হ্রাস পাবে। তাহলে প্রথমে এইটা বুঝে নেওয়ার দরকার যে আমি কোশ্চেনের মধ্যে প্লাস চিহ্ন ব্যবহার করব নাকি মাইনাস চিহ্ন ব্যবহার করব। আমি দেনাদারের কাছ থেকে পাইলে প্লাস মানে বৃদ্ধি, আর পাওনাদারকে পরিশোধ করলে কি মাইনাস। পাওনাদারকে পরিশোধ করলে কোন চিহ্ন হবে, মাইনাস চিহ্ন, কারণ পাওনাদারকে পরিশোধ করলে কি হবে, হ্রাস পাবে। এটা আশা করি বুঝছেন। বলছে যে পাওনাদারকে দেওয়া ৩,৫২০ টাকার চেক, এটা আপনি ভুল করছেন। ভুল করছেন কোন বই, ভুল করছেন কোন বই, নগদান বই। নগদান বইতে কত টাকা লিখছেন, নগদান বইতে আপনি লিখছেন ৩,২৫০ টাকা। কত টাকা লিখছেন, ৩,২৫০। আরেকবার খেয়াল করি, আমি ভুলটা করছি কোন বইতে, ভুল করছি আমরা নগদান বইতে। আমরা জানি সবাই ব্যাংক সমন্বয় বিবরণীতে যে বইতে ভুল সে বইতেই শুদ্ধ করতে হয়, যে বইতে ভুল হবে সেই বইতে সেটাকে আমরা শুদ্ধ করব। তো ভুল করছি কোন বইতে, নগদান বই। তো শুদ্ধ হবে কোন বই, নগদান বই। তাহলে আমার কাজ হবে হচ্ছে নগদান বই নিয়ে, ব্যাংকের কোনো ঝামেলার মধ্যে আমার যাওয়াই লাগবে না। তার মানে এই কোশ্চেনের অ্যান্সারটা নগদান বই কেন্দ্রিক হবে। হয় নগদান বইয়ের সাথে টাকা বাড়াবো, নাহলে নগদান বই থেকে টাকা কমাবো, ব্যাংক কখনোই অ্যান্সার এখানে হবেই না। তো শুরুতেই দেখেন আপনি বি নাম্বার অপশন আর ডি নাম্বার অপশন বাদ দিতে পারেন, কারণ এখানে ব্যাংক বিবরণীর কথা বলা আছে, পাস বইয়ের কথা বলা আছে। সো পাস বই অ্যান্সার হবেই না, কারণ ভুল করছেন কই, নগদান বই। তো শুদ্ধ করবেন কই, নগদান বই। অ্যান্সার হবে কোনটা, ব্যাংক, জীবনেও না। অ্যান্সার হবে কোন বইতে, নগদান বইতে। যোগ হবে না বিয়োগ হবে সেই সিদ্ধান্ত পরে নিতেছি, বাট প্রথম কথা হচ্ছে এই যোগ বিয়োগটা হবে কোন বইতে, নগদান বইতে। নগদান বইতে লেখার কথা কত খেয়াল করেন, লেখার কত, কত টাকা পাওনাদারকে দিছি, কত টাকা, ৩,৫২০ টাকা। লেখার কথা কত, ৩,৫২০। তাহলে প্রথম কথা হচ্ছে যেহেতু পাওনাদারকে আমি অর্থ প্রদান করছি, এর ফলে আমার টাকা কি হবে, হ্রাস পাবে। হ্রাস পেলে কোন চিহ্ন, মাইনাস চিহ্ন। তাইলে আমার মাইনাস চিহ্ন আমি দিলাম। আমার টাকা দেওয়ার কথা কত ছিল, ৩,৫২০। এই লিখলাম ৩,৫২০। এইটা হতেছে আমার সঠিক কাজ, যেটা আমার করা উচিত, যেটা আমার করা উচিত। যেহেতু পাওনাদারকে আমি চেক প্রদান করছি, চেক প্রদান করলে আমার টাকা কমবে, ব্যাংক থেকে কমবে, টাকা কমবে। তো সো মাইনাস চিহ্ন, সঠিক অ্যামাউন্টটা লিখলাম ৩,৫২০। কিন্তু আমি এই সঠিক না করে আমি একটা ভুল করছি। আর ভুলটা কি, ভুল হচ্ছে নগদান বইতে লিখছি কত, ৩,২৫০, জাস্ট টাকার অ্যামাউন্টে গরমিল। তাহলে নগদান বইতে আমার লেখছি কত টাকা, আরেকবার একটু লাল কলম দিয়ে লিখছি যে ভুল করছি। ভুলক্রমে নগদান বই থেকে আমি লেখছি কত টাকা, লেখছি হচ্ছে ৩,২৫০ টাকা। এটা আমি ভুল করছি, নগদান বইতে আমি ভুলে লিখছি কত, ৩,২৫০। তাহলে খেয়াল করেন নগদান বই থেকে মাইনাস করার কথা কত ছিল, মাইনাস করার কথা ছিল ৩,৫২০। সঠিক করেন নাই, না করে করছেন কি, নগদান বই থেকে মাইনাস করছেন কত, ৩,২৫০ টাকা। নগদান বইতে ভুলক্রমে লিখছেন ৩,২৫০। সো এখন এই ভুলটা আপনি শুদ্ধ করবেন। শুদ্ধ যাই করেন না কেন, শুদ্ধ আপনি যাই করেন না কেন, শুদ্ধ আপনি যাই করেন না কেন, আপনি যাই করেন সঠিক অ্যান্সারে আপনাকে পৌঁছাইতে হবে। ভুলটাকে কি করতে হবে, সঠিক করতে হবে। তাহলে সঠিক যদি করতে হয়, সঠিক অ্যামাউন্ট কত, ৩,৫২০, আর আছে কত, ৩,২৫০। সো ৩,২৫০ আর ৩,৫২০ এর মধ্যে গ্যাপ যেটা ডিফারেন্স হচ্ছে ২৭০ টাকা। এই ২৭০ টাকা নগদান বইতে আমি যোগ করব না বিয়োগ করব, এইটা হচ্ছে কোশ্চেনের মধ্যে ট্রিক। এই জায়গাটা যদি আপনি বোঝেন তাহলে আপনি অ্যান্সারটা খুব ইজিলি বের করতে পারবেন। আরেকবার খেয়াল করি, নগদান বইতে লেখা উচিত ছিল ৩,৫২০,
লেখছি হচ্ছে 3250, ডিফারেন্স হলো 270 টাকা। যদি আমাকে এই ভুলকে শুদ্ধ করে সঠিক অ্যামাউন্টে পৌঁছাতে হয় তাহলে কত বানাইতে হবে? 3520 বানাইতে হবে। তো 3520 বানানোর জন্য যে গ্যাপটা, পার্থক্যটা 270, এটার সামনে আমরা দিব হচ্ছে মাইনাস চিহ্ন। এটার সামনে দিব হচ্ছে আমরা কোন চিহ্ন? মাইনাস চিহ্ন। অর্থাৎ 3250 টাকা নগদান বই থেকে কি হবে? হ্রাস পাবে। ভুলটা করছিলাম কোথায়? নগদান বইতে। সো শুদ্ধটাও হবে কোথায়? নগদান বইতে। আর অ্যান্সারটা হচ্ছে এই জায়গাটাতে, মনোযোগ দিয়ে খেয়াল করেন। নগদান বই থেকে আপনার হ্রাস করতে হবে, কমাই দেখাইতে হবে কত টাকা? 3250 টাকা ভুল। অ্যান্সারটা হচ্ছে নগদান বই থেকে কমাইতে হবে কত টাকার? 270 টাকা। নগদান বই থেকে যদি আপনি 270 টাকা মাইনাস করেন, 3250 আর হচ্ছে 270, দুটা মিলে সঠিকে আপনি পৌঁছাবেন 3520-এ। তাহলে অ্যান্সারটা হচ্ছে নগদান বই থেকে হ্রাস হবে, নগদান বইয়ের সাথে যোগ হবে না, এটা বাদ। নগদান বই থেকে কি হবে? বিয়োগ হবে, এটা হচ্ছে অ্যান্সার। নগদান বই থেকে বিয়োগ হবে, নগদান বই থেকে বিয়োগ হবে, এটা হচ্ছে অ্যান্সার। নগদান বই থেকে বিয়োগ হবে কোথায়? নগদান বই থেকে বিয়োগ হবে কত টাকা? 270 টাকা। এটা হচ্ছে আমাদের কোশ্চেনটা সঠিক উত্তর। সঠিক উত্তর হবে হচ্ছে অপশন নাম্বার সি। সঠিক উত্তর হবে হচ্ছে অপশন নাম্বার সি। ব্যাংক সমন্বয়ের প্রশ্ন, এই টাকার অ্যামাউন্ট নিয়ে অনেকের ঝামেলা পেকে যায়, প্লাস মাইনাসে গিয়ে আপনি ভুল করে থাকেন। এগুলা জাস্ট খুব ইজি প্রশ্ন, খাতায় লিখে যদি আপনি করেন, মুখে মুখে ক্যালকুলেশন করলে ভুল হবে। জাস্ট আমার মতো খাতায় একবার লিখে যদি আপনি সমাধানটা করেন, পরীক্ষার কোশ্চেনে যদি পেন্সিল দিয়ে লিখে সমাধান করেন, তাহলে এইটা মোটেও আপনার বেগ পেতে হবে না, সঠিক উত্তর আপনি পৌঁছতে পারবেন। সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার সি। আর এই কোশ্চেনটাও ঢাকা বিশ্ববিদ্যালয়ের 19-20 সেশন থেকে হুবহু কমন ছিল। 19-20-এর হুবহু কমন পড়া প্রশ্ন, হুবহু কমন পড়া প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয় বিগত বছরে। ব্যাংক সমন্বয়ের প্রশ্ন হুবহু কমন ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন থেকে। তো আশা করি আমরা বুঝতে পারছি প্রশ্নটা। আসেন পরবর্তী প্রশ্নে চলে যাই। পরবর্তী প্রশ্নগুলো খুব ইজিলি সমাধান করা যাবে। এই প্রথম 3টা প্রশ্নই একটু ব্যাখ্যার দাবি রাখে, তাই ব্যাখ্যাগুলো করলাম, বাকিগুলো জাস্ট আমরা আসেন মিলাই নেই। 4 নাম্বার প্রশ্ন, মূল্যস্ফীতির সময়, যখন মূল্যস্ফীতি হয় তখন কোন মজুদ পদ্ধতি কার্যকর? যখন মূল্যস্ফীতি হয় তখন আমরা জানি, যখন মূল্যস্ফীতি হয় বাজারে পণ্যদ্রব্যের দাম বাড়ে, আর দাম বাড়লে মজুদ পণ্যের জন্য যে পদ্ধতি ব্যবহার করা হয় তার নাম কি? নাম হচ্ছে লিফো। লিফো মানে কি? লাস্ট ইন ফার্স্ট আউট। অ্যান্সারটা হচ্ছে অপশন নাম্বার বি। অপশন নাম্বার বি। এইটাও হুবহু কমন ছিল ঢাবির 19-20। ঢাবির 19-20 একটু মিলায় দেখেন, ঢাবির 19-20 থেকে এই কোশ্চেনটা হুবহু কমন ছিল। আসেন পরবর্তী প্রশ্ন যাই। এগুলো সব কমন প্রশ্ন, অলরেডি আমরা সবগুলা কোশ্চেন অ্যান্সার করতে পারবো। বাংলাদেশে আর্থিক প্রতিবেদনের মান, বাংলাদেশে যে মান ব্যবহার করা হয় তার নাম হচ্ছে BFRS, বাংলাদেশ ফিনান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড। বাংলাদেশে এই মানটা ব্যবহার করা হয়, আর এই মানটা যে তৈরি করে তার নাম হচ্ছে ICAB। ICAB মানে হচ্ছে ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অফ বাংলাদেশ, বাংলাদেশের CA ডিগ্রি প্রদানকারী প্রতিষ্ঠান, যার নাম হচ্ছে ICAB। আর এই ICABটা দায়িত্ব হচ্ছে বাংলাদেশের কি তৈরি করা? BFRS তৈরি করা। অ্যান্সারটা হচ্ছে অপশন নাম্বার এ। এটাও ঢাবির বিগত বছরের কোশ্চেন থেকে 2015-16, জাস্ট মিলায় নিয়েন। ঢাবির 2015-16 সেশনের প্রশ্ন, ঢাবিতেও এ নাম্বার অপশন অ্যান্সার, রাজশাহীতেও এ নাম্বার অপশন অ্যান্সার। তাহলে এই রকমের আমরা দেখতে পাচ্ছি অসংখ্য প্রশ্ন আমরা কমন দেখাইতে পারবো, যেগুলো হুবহু আসছে কমন। যেমন এইটাও একটা প্রশ্ন, নিট বিক্রয় আর হচ্ছে মোট মুনাফা দেওয়া আছে 30,000 টাকা, আর হলো 6,000 টাকা। আপনাকে বের করতে বলছে ক্রয় মূল্যের উপর মুনাফার হার। দ্রুত যদি আমরা সমাধান করি, ক্রয় মূল্যের উপর মুনাফার হার মানে হচ্ছে ক্রয় হার। আর ক্রয় হার বের করার সূত্র একটু মনে করার চেষ্টা করেন। ক্রয় হার বের করার সূত্র, উপরে আসবে হচ্ছে মোট লাভ আর নিচে আসবে হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। মোট লাভ ডিভাইডেড বাই বিক্রিত পণ্যের ব্যয়, আর গুণ করবেন আপনি হচ্ছে 100 দিয়ে। ক্রয় হার বের করার সূত্র। আচ্ছা দ্রুত অঙ্কটা করি। মোট লাভ, মোট লাভ কত? অঙ্কের মধ্যে দেখেন মোট লাভ কত? মোট লাভের পরিমাণ হচ্ছে 6,000 টাকা। মোট লাভের পরে নিচে কি লাগবে? নিচে লাগবে বিক্রিত পণ্যের ব্যয়। তো অঙ্কের মধ্যে বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া নাই, বাট বিক্রিত পণ্যের ব্যয় না দেওয়া থাকলেও আমরা জানি সকলেই মুখস্থ জিনিস, নিট বিক্রয় থেকে মোট মুনাফাকে বাদ দিব। নিট বিক্রয় থেকে যদি আপনি মুনাফার টাকাকে বাদ দেন তাইলে কি আসবে? বিক্রিত পণ্যের ব্যয়। তার মানে 30,000 টাকা থেকে কত বিয়োগ? 6,000 বিয়োগ। 30 থেকে 6,000 বাদ দিলে আসবে কত? বিক্রিত পণ্যের ব্যয়। এই বিক্রিত পণ্যের ব্যয় মানে CGS কত টাকা হবে? 24,000 টাকা। জাস্ট সিম্পলি বিয়োগ। তাহলে নিচে হচ্ছে 24,000 আর গুণ দিব কত দিয়ে? 100 দিয়ে। জাস্ট আমরা কাটাকাটিতে সবাই অভ্যস্ত, পারি।
আসেন যদি কাটাকাটি করি, 6,000-এর 3 শূন্য, 24,000-এর 3 শূন্য, ধাপধুপ কেটে দিলাম। নিচে আছে 24 আর উপরে আছে 6। 6 দিয়ে যদি 24টা কাটেন, 6 একে 6 আর 4 6 হচ্ছে 24, তাহলে নিচে আছে হচ্ছে 4। এবার খুবই সোজা, 4 দিয়ে যদি আপনি 100-রে কাটেন, 4 দিয়ে যদি আপনি 100-রে কাটেন, তাহলে বলেন অ্যান্সার কত? 4 দিয়ে যদি 100-কে ভাগ করি তাহলে অ্যান্সার কত? বোর্ডে দেখতে পাচ্ছেন অ্যান্সারটা কত? অ্যান্সারটা হচ্ছে 25%। তাহলে ক্রয় হারের পরিমাণ অ্যান্সার হবে হচ্ছে 25%। এটা প্রশ্নের সঠিক উত্তর। ম্যাক্সিমাম ক্রয় হারের অ্যান্সার 25%ই হয়, আর বিক্রয় হারের অ্যান্সার 20%ই হয়। যারা ভর্তি পরীক্ষা দিচ্ছেন ম্যাক্সিমাম জায়গাতে দেখবেন ক্রয় হারের প্রশ্নতে অ্যান্সার 25%ই হয়, আর বিক্রয় হারের অ্যান্সার বের করতে বললে ওই 20% দাগাইলে হওয়ার সম্ভাবনা 99.99%। এবং মজার ব্যাপার, এই প্রশ্নটা গুচ্ছতে আসছে 2022-23 সেশনে, কুমিল্লার পরীক্ষায় আসছিল সর্বপ্রথম 2018-19 সালে কুমিল্লার প্রশ্ন, তারপরে রিপিট হয়েছে গুচ্ছ, আর গুচ্ছ থেকে নিচে কোথায়? রাজশাহী বিশ্ববিদ্যালয়। অ্যান্সার হচ্ছে 25% হচ্ছে উত্তর। এটাও আমাদের সরাসরি কমন দেখানো একটা প্রশ্ন, এটা গুচ্ছ থেকে সরাসরি কমন পড়ছে, আশা করি আপনাদের মনে থাকার কথা। ওকে, পরবর্তী প্রশ্নে চলে আসি। পরবর্তী প্রশ্ন, এটা ক্রমহ্রাসমান জের পদ্ধতির একটা প্রশ্ন। এই যে বোর্ডে খেয়াল করেন, ক্রমহ্রাসমান উদ্বৃত্ত পদ্ধতি, এইখানে বের করতে বলছে দ্বিতীয় বছরের অবচয় কত। দ্বিতীয় বছরের অবচয় বের করতে হবে আপনাকে। তো অবচয় বের করার যে অঙ্কটা, এই অঙ্কটা না করে আমি আপনাদেরকে অ্যান্সার বলবো, একটু পরে আমরা মিলাই নিব। অ্যান্সারটা হচ্ছে 1,42,500। উত্তর হচ্ছে 1,42,500। যদি আপনার বিশ্বাস না হয়, আপনি অঙ্ক আমি বোর্ডে করছি, একটু মিলাই নিয়েন। তার আগে বলে দেই, এটা হুবহু ঢাকা বিশ্ববিদ্যালয়ের 14-15 সেশনের প্রশ্ন। হুবহু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেম অ্যামাউন্ট, সেম ফিগার, এবং অ্যান্সার বি নাম্বার 1,42,500। আসেন মিলাই নেই। আমরা জানি সকলেই ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে ডেপ্রিসিয়েশন মানে হচ্ছে অবচয় হার, অবচয় নির্ণয় সূত্র হচ্ছে সি ইন্টু আর, তারপর হচ্ছে 1 মাইনাস আর টু দ্য পাওয়ার হচ্ছে টি মাইনাস 1। আসেন এখানে যদি মান বসাই, সবার প্রথমে সি মানে হচ্ছে কস্ট, ক্রয় মূল্য, এবং তার সাথে যে কোনো খরচ থাকে সেটা যোগ হবে। অর্থাৎ এখানে ক্রয় মূল্যের হচ্ছে 5 লক্ষ, পরিবহন খরচের হচ্ছে 50, সংস্থাপন খরচের হচ্ছে 50, এগুলা কি হয়ে যাবে? এগুলা হয়ে যাবে হচ্ছে যোগ। ভগ্নাবশেষ কিন্তু বাদ যাবে না, সরলরৈখিক পদ্ধতিতে ভগ্নাবশেষ বাদ যায়, আর ক্রমহ্রাসমানে ভগ্নাবশেষ বিবেচনাই করা হয় না। তাহলে 5,50,000 আর হচ্ছে 20, কত হইল টোটাল অ্যামাউন্ট? টোটাল অ্যামাউন্টের পরিমাণ হচ্ছে 5,70,000 টাকা। 5,70,000 টাকা হচ্ছে আমাদের কস্ট। তার সাথে এবার গুণ করতে হবে কাকে? অবচয় হার। অঙ্কে খেয়াল করে দেখবেন অবচয় হার নাই, বাট আপনারা জানেন সকলেই অবচয় হার বের করা সূত্র ক্রমহ্রাসমানে হচ্ছে 1/বাই হচ্ছে n, 100 দিয়ে গুণ, আর তাকে জাস্ট দ্বিগুণ করলে হচ্ছে ক্রমহ্রাসমান জের পদ্ধতি। সো জাস্ট আমরা যেখানে মান বসাই, এখানে 1/বাই n তো মানে আয়ুষ্কাল, মানে কত? 4 বছর। তাহলে মানটা হচ্ছে 1/4 ইন্টু হচ্ছে 100 দিয়ে, আর তারপরে মাল্টিপ্লাই হবে হচ্ছে গুণ হবে 2 দিয়ে। হিসাবটা এরকম, 4 দিয়ে 100-রে কাটলে কত হয়? 25, আর 25-এর ডবল যদি আপনি করেন, 25-এর ডবল করলে মানটা হবে হচ্ছে 50%। সো রেট অফ ডেপ্রিসিয়েশন, অবচয় হারের পরিমাণ কত পেলাম? 50%। তাহলে এই 50%-এর মানটা এখানে বসাই, আর এর মান 50% দশমিকে নিলে 0.50, 50% থেকে 0.50। দেন এবার এখানে গুণ চিহ্ন দিয়ে 1 মাইনাস হচ্ছে আর এর মান কত? 0.50 টু দ্য পাওয়ার টি মানে হচ্ছে টাইম কত? দ্বিতীয় বছর, তার মানে টাইমের মান হচ্ছে 2 মাইনাস হবে হচ্ছে 1। এই হচ্ছে আমাদের এই কোশ্চেনের মান বসানো। দ্রুত আসেন যদি আমরা উত্তর খুঁজে বের করতে চাই। উত্তর হিসাবে ক্যালকুলেশনটা এরকম, 5,70,000-কে 0.5 দিয়ে গুণ দিবেন। 5,70,000-কে যদি আপনি 0.5 দিয়ে গুণ দেন, তার মানে 5,70,000 0.5 মানে কি? অর্ধেক। তাহলে গুণ করা দরকার, জাস্ট অর্ধেক করে ফেললেই হচ্ছে। 5,70,000-কে অর্ধেক করেন, অর্ধেক করলে কত হয় দেখেন। হিসাবটা হচ্ছে এইখানে 5 লক্ষকে যদি আপনি অর্ধেক করেন তাহলে কত? 2.5 লক্ষ, আর 70,000-এর অর্ধেক কত? 35। 5 লক্ষের অর্ধেক হচ্ছে 2,50,000, আর 70,000-এর অর্ধেক হচ্ছে 35। তাহলে 2,50,000 আর 35 কত হলো? 2,85,000। তাহলে এই গুণটা করলে মান হবে 2,85,000, 2,85,000। আর দেন এই পাশে গুণ দিয়ে 1 মাইনাস 0.5, 1 থেকে 0.5 বিয়োগ করলে কত আসবে? 0.5 টু দ্য পাওয়ার 2 থেকে 1 বাদ দিলে মান কত হবে? হচ্ছে 1 মানে 0.5-এর মান যা ছিল তাই। সো অ্যান্সারটা হচ্ছে এখানে এই 2,85,000-কে আবার কত দিয়ে গুণ? 0.5 দিয়ে।
সো 0.5 দিয়ে গুণ না করে অর্ধেক করে ফেললেই হয়। 2,85,000-এর অর্ধেক করেন, 2,85,000-এর অর্ধেক, হিসাবটা এরকম, প্রথমে 2 লক্ষের অর্ধেক করি, 2 লক্ষের অর্ধেক করলে কত, 1 লক্ষ, লিখলাম 1। তারপরে হচ্ছে আছে কত, 80,000, 80,000-এর অর্ধেক করলে কত, 40,000, তো 40,000-এ লিখলাম হচ্ছে 4, আর তারপরে কত 85, লাস্ট 5 বাকি থাকে। 5,000-এর অর্ধেক করি, 5,000-এর অর্ধেক করলে কত আসবে, 5,000-এর অর্ধেক করলে হচ্ছে 2,500, এই লিখলাম 2,500। তাহলে খেয়াল করে দেখেন মানটা কত আসলো, মান হচ্ছে 1,42,500, 1,42,500। প্রশ্নের শুরুতেই আমি আপনাকে অ্যান্সার বলছিলাম, একটু মিলাই দেখেন, এই সেই 1,42,500, এটা হচ্ছে আমাদের কোশ্চেনটার সঠিক উত্তর। কোশ্চেনটার সঠিক উত্তরটা কত, 1,42,500, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিপিট আসা প্রশ্ন। সো বিগত বছরের প্রশ্ন পড়লেই আপনার প্রশ্ন কমন পড়ে যাচ্ছে, আপনাকে কষ্ট করে অঙ্ক করারও কোনো দরকার নাই। আশা করি বুঝতে পারছেন এই প্রশ্নটা। তারপরে আসেন আমরা একটু তাড়াতাড়ি শেষ করি। পরবর্তী প্রশ্ন কোনটা, রূপান্তর ব্যয়ের অংশ নয়। রূপান্তর ব্যয়ের মধ্যে কাঁচামাল থাকে না, রূপান্তর ব্যয়ের মধ্যে কাঁচামাল থাকে না, হুবহু কমন ছিল ঢাবি 17-18 থেকে, ঢাবি 17-18 থেকে জাস্ট মিলাই নেবেন। তারপরে দেখেন পরবর্তী প্রশ্নে চলে যাই। পরবর্তী প্রশ্নে অ্যান্সার হচ্ছে এ, প্রত্যক্ষ কাঁচামাল, এটা উত্তর। তারপরে নিচের কোনটা প্রত্যক্ষ পদ্ধতিতে নগদ প্রবাহ বিবরণীতে দেখানো হয়, নগদ প্রবাহ বিবরণীতে দেখানো হয় যেটা, সেটা হচ্ছে সরবরাহকারী অর্থাৎ পাওনাদারকে নগদে প্রদান বা পরিশোধ। এটা হুবহু কমন ঢাকা বিশ্ববিদ্যালয় 17-18 নগদ প্রবাহ বিবরণীর প্রশ্ন, হুবহু কমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, ডি নাম্বার অপশন অ্যান্সার। তারপরে দেখেন পরবর্তী প্রশ্ন ছিল বিনামূল্যে শেয়ার এর বলার দরকার নেই, অ্যান্সার কি হবে, অ্যান্সার কোনটা, বোনাস শেয়ার। খুব সহজ প্রশ্ন, এই প্রশ্ন বারবারই আপনারা দেখছেন, অ্যান্সার হচ্ছে বোনাস শেয়ার। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে 2015-16 সেশনের প্রশ্ন। ওকে, তারপরে আসেন পরবর্তী প্রশ্নে চলে যাই। জাস্ট কমন প্রশ্ন, এই যে বোনাস শেয়ার, অপশন নাম্বার বি। তারপরে মিলায় নেন। তারপরে অনুপার্জিত আয়ের সমন্বয় দাখিলা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অসংখ্যবার আসছে, 23-এ আসছে, 21-এ আসছে, 18-তে আসছে, 2003 সালে আসছে, অসংখ্যবার এই প্রশ্ন পড়ছি। অনুপার্জিত আয়কে সমন্বয় করলে কি হয়, অনুপার্জিত সমন্বয় করলে হচ্ছে দায়ের পরিমাণ হ্রাস পায়, দায়ের পরিমাণ হ্রাস পায় মানে কমে যায়, আর রেভিনিউ বা আয়ের পরিমাণ কি হয়, বৃদ্ধি পায়। দায় হ্রাস পাবে আর হচ্ছে আয় বৃদ্ধি পাবে। সো এইটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অসংখ্যবার রিপিট হয়েছে। সো রাজশাহী ওরা তো রিপিট করা কোনো বিষয়ই না, সো এটা রিপিট প্রশ্ন, এ নাম্বার অপশন অ্যান্সার। তারপরে দেখেন কালান্তিক মজুদ পদ্ধতিতে কোন হিসাবটি থাকবে না, কালান্তিকে যেটা থাকে না, কালান্তিকে যেটা থাকে না সেটা কোনটা, সেটা হচ্ছে বিক্রয়কৃত পণ্যের ব্যয়। বিক্রয়কৃত পণ্যের ব্যয় মানে হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়কে বোঝানো হচ্ছে। বিক্রয়কৃত পণ্যের ব্যয় মানে বিক্রিত পণ্যের ব্যয়, কস্ট অফ গুডস সোল্ড, যেটা সিজিএস যেটাকে বলি আমরা। এই বিক্রিত পণ্যের ব্যয় থাকবে না কোন পদ্ধতিতে, কালান্তিক পদ্ধতিতে। আর বিক্রিত পণ্যের ব্যয় থাকে, বিক্রিত পণ্যের ব্যয় থাকে যে পদ্ধতি, তার নাম হচ্ছে নিত্য বা অবিরত মজুদ পদ্ধতি। অবিরত পদ্ধতিতে বিক্রিত পণ্যের ব্যয় থাকে, আর কালান্তিকের মধ্যে হচ্ছে থাকে না। ঢাবির হুবহু প্রশ্ন, 20-21 সালের প্রশ্ন, অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার এ। তারপরে চলে আসি পরবর্তী প্রশ্ন দেখি আমরা। নেক্সট প্রশ্ন যে জাস্ট একটা সিম্পল যোগ বিয়োগ, বিক্রয়কৃত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয় এই বের করতে বলছে। বিক্রয়কৃত পণ্যের ব্যয় মানে বিক্রিত পণ্যের ব্যয় বের করবেন। বিক্রিত পণ্যের ব্যয় বের করার জন্য জাস্ট সিম্পলি বিক্রিত পণ্যের ব্যয় বের করার জন্য কি যোগ বিয়োগ হবে, জাস্ট এতে প্রারম্ভিকের সাথে ক্রয় যোগ করে সমাপনী বাদ দিয়ে অঙ্ক আমরা ইজিলি পারি। নিজে একটু করে দেখবেন, মিলাই দেখবেন, মনে থাকার কথা। অ্যান্সারটা ছিল সি নাম্বার অপশন, 33,000। এটা হুবহু রিপিট না কোন ইউনিভার্সিটি, বাট এরকমের অসংখ্য প্রশ্ন, বিক্রিত পণ্যের ব্যয়ের অসংখ্য প্রশ্ন আমরা অ্যাডমিশন টেস্টে গত বছর করছি। আহামরি নতুন কিছুই না এটা। এইটা অ্যান্সার নিজেরা খুব ইজিলি বের করে নিতে পারবো। অ্যান্সার ছিল কত, 33,000 টাকা। আরেকবার যদি হাতে সময় থাকে একটু করে দেখার চেষ্টা করবেন, মনে করার চেষ্টা করবেন। তারপরে আসেন পরবর্তী প্রশ্ন, একতরফা দাখিলা পদ্ধতিতে একতরফার মধ্যে কোন হিসাব থাকে না, একতরফাতে থাকে না হচ্ছে নামিক হিসাব, কারণ একতরফাতে আয় ব্যয় লিপিবদ্ধ করে না, তো একতরফাতে থাকে না হচ্ছে নামিক হিসাব। এটা হুবহু কমন না থাকলেও একতরফাতে নামিক থাকে না, এটা খুব কমন একটা আলোচনা। এটা যে কলেজে ফার্স্ট ইয়ারে পড়ে সেও পারে, আপনি তো পারেনি অবশ্যই। তারপরে এটা হচ্ছে একটা সংশোধনী দাখিলা থেকে আসা প্রশ্ন। সংশোধনী দাখিলা ক্লাসে আপনি অসংখ্যবার পড়ছেন এবং এটা করতে মজাই লাগে। ভুল করছি আর ভুলকে পরবর্তীতে শুদ্ধ করি। উত্তর জাস্ট মনে রাখেন, অ্যান্সারটা হচ্ছে এইটা, অপশন নাম্বার সি। যখন আপনি এই ভুলটা করবেন তখন যেটা ঘটবে, নগদকে দেখাবে কম, সাপ্লাইসকে দেখানো হবে বেশি। আমাদের যখন মূল ক্লাস হবে সেখানে আরও বিস্তারিত আলোচনা করব, টেনশন নেওয়ার কোনো কারণ নাই। জাস্ট মনে রাখেন, টপিকগুলোর নাম খেয়াল করেন। সংশোধনী দাখিলা খুব ইজি একটা টপিক, এখান থেকে প্রশ্ন আসে, তো এটা না পারার তো কোনো কারণ নাই স্যার।
তারপরে বলছে মুদ্রাস্ফীতিজনিত মোকাবেলায়, সমস্যা মোকাবেলায় কোন অবচয় পদ্ধতি সুবিধার, মানে কোন পদ্ধতিটা ভালো। যখন মুদ্রাস্ফীতি হয় মানে পণ্যদ্রব্যের দাম যখন বাড়তে থাকে ইকোনমিতে, তখন কোন পদ্ধতি আপনি ব্যবহার করবেন। এটার অ্যান্সার করার জন্য সহজ কথা, এইটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের প্রশ্ন, জাস্ট 2 বছর আগে রাবিতে 2022-এ আসছিল। 2022-এর আসা প্রশ্ন 1 বছর পার হয় না, রিপিট করে দিয়েছে, 24-এ সেম প্রশ্ন আসছে। অ্যান্সারটা হচ্ছে অপশন নাম্বার বি, প্রতিস্থাপন ব্যয় পদ্ধতি হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। সো এই প্রশ্নের ব্যাখ্যা আপনার জানা লাগবে না, রাজশাহীর প্রশ্ন ব্যাংক তো পড়বেন, রাজশাহীর বিগত বছরের পরীক্ষার আগে রাজশাহীর প্রশ্ন ব্যাংক আমরা পড়বই, তো এখানে আপনি প্রশ্ন ইজিলি কমন পেয়ে যাচ্ছেন। এরকমের অসংখ্য প্রশ্ন, টোটাল 20টার মধ্যে 16টা কোশ্চেন হুবহু কমন। তো 16টা যদি কমন পাওয়া যায় তাহলে পরীক্ষা হলে বাকি 4টা তো এমনি হয়ে যায়। এই যে মূলধনের সুদ, মূলধনের উপরে সুদ ধার্য করবেন কখন? কোম্পানিতে যদি মুনাফা থাকে, কোম্পানি যদি লাভ হয়, লাভ হইলে সেন আপনি কি করতে পারবেন, লাভ হইলে সেন আপনি মূলধনের উপরে সুদ দিতে পারবেন। কোম্পানির যারা মালিক, অংশীদাররা ব্যবসায় যে টাকা বিনিয়োগ করে মূলধন, সেই মূলধনের উপর তাদেরকে যেটা দেয় সেটা কি? সুদ। তো অংশীদারদেরকে বা মালিকদেরকে টাকা আপনি কখন দিবেন? লোকসান হলে তো মালিক টাকা পাবে না। তো যখন আপনার কোম্পানিতে প্রফিট হবে, মুনাফা হবে, তখনই আপনি কি দিতে পারবেন? তখনই আপনি মূলধনের উপর সুদ দিতে পারবেন। তাহলে মূলধনের সুদের ক্ষেত্রে কোনটা সম্পর্ক? অ্যান্সার হবে মুনাফা। এইটাও রাবির 2022-এ আসছে, রাবির 2022-এ। তো জাস্ট পরপর 2টা প্রশ্ন, জাস্ট 1 বছর আগের প্রশ্ন থেকে হুবহু তারা রিপিট করে দিছে। সো যদি রাজশাহীর বিগত বছরের প্রশ্ন পড়ি তাও আমরা কমন পেয়ে যাচ্ছি। তারপরে হচ্ছে হিসাব বিজ্ঞানের কোন নীতি অনুযায়ী মজুদ মাল। ভাই এই কোশ্চেনের অ্যান্সার আপনারা নিজে নিজে পড়ে নিয়েন, আমার এটা বলতেও লজ্জা লাগে, কারণ হচ্ছে এই সমাপনী মজুদ পণ্যের সাথে রক্ষণশীলতার খুব মিল, আমরা জানি সবাই, এইটার ব্যাখ্যার কোনো মানে প্রয়োজন নয়। সমাপনী মজুদ পণ্য পাইলেই অ্যান্সার কোনটা হয়? রক্ষণশীলতা। তারপরে আসেন পরবর্তী প্রশ্ন, কোনটা আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায়? যেটা লেনদেন হিসাবের বইতে লিপিবদ্ধ হয় সেটাই আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায়। আর যেটা লেনদেন সেটা কোনটা? লেনদেন কোনটা? বাট্টাগুলার মধ্যে নগদ বাট্টা, কারণ নগদ বাট্টা হিসাবের বইতে লিপিবদ্ধ হয়, অন্যগুলো লিপিবদ্ধ হয় না। এই যে ক্রয় বাট্টা, বিক্রয় বাট্টা, ক্রয় বাট্টা বিক্রয় বাট্টা হচ্ছে কোন বাট্টা? কারবারি বাট্টা। কারবারি বাট্টা, ক্রয় বাট্টা বিক্রয় বাট্টা হচ্ছে কারবারি বাট্টার 2টা প্রকার। যদি আপনি একটা পণ্য কিনেন তাহলে যেটা পাবেন সেটা কারবারি বাট্টা, আর যদি আপনি বেশি পরিমাণে পণ্য ক্রয় করেন, যদি আপনি বেশি পরিমাণে পণ্য ক্রয় করেন তাহলে যেটা পাবেন সেটা হচ্ছে পরিমাণ বাট্টা। তো কারবারি বাট্টাও লিপিবদ্ধ হয় না হিসাবে, পরিমাণ বাট্টাও লিপিবদ্ধ হয় না, তাহলে আলটিমেটলি লিপিবদ্ধ হয় কোন বাট্টা? নগদ বাট্টা। তাহলে লেনদেন কোনটা? লেনদেন হচ্ছে নগদ বাট্টা। তো লেনদেন যদি নগদ বাট্টা হয় তাহলে লেনদেন তো আর্থিক অবস্থার পরিবর্তন ঘটাবেই, যেহেতু নগদ বাট্টা লেনদেন, এর ফলে তো আর্থিক অবস্থার পরিবর্তন হবেই। তো অ্যান্সার হচ্ছে কোনটা? অপশন নাম্বার সি। এইটা জাস্ট ইজি সিলি একটা প্রশ্ন, বাট্টার প্রশ্ন তো খুবই সহজ হয়। তারপরে খেয়াল করে দেখেন লাস্ট প্রশ্ন, লাস্ট প্রশ্ন স্যার বলছে প্রকৃত জাবেদা বই কোনটা? প্রকৃত জাবেদা, প্রকৃত জাবেদা মানে কোনটা? আমরা জানি জাবেদাকে 2 ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে আমাদের বিশেষ জাবেদা, বিশেষ জাবেদাগুলো হচ্ছে ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, নগদ প্রাপ্তি, নগদ প্রদান, ক্রয় ফেরত, বিক্রয় ফেরত, এগুলো হচ্ছে বিশেষ জাবেদা। আর বিশেষ জাবেদার বাইরে যেটা, বিশেষ জাবেদার বাইরে যেটা সেগুলাকে কি বলা হয়? সেগুলাকে বলা হয় হচ্ছে সাধারণ জাবেদা। আর সাধারণ জাবেদারই অন্য নাম হচ্ছে স্যার প্রকৃত জাবেদা। এটা জাবেদা চ্যাপ্টারের একদম প্রাথমিক প্রিলিমিনারি আলোচনা আমাদের। তো এখানে প্রশ্ন হচ্ছে সাধারণ জাবেদা বই কোনটা? সাধারণ জাবেদার মধ্যে কি আসে? ওই যে ক্রয় বিক্রয়, নগদ প্রাপ্তি, নগদ প্রদান, ক্রয় ফেরত, বিক্রয় ফেরতের বাইরে যে লেনদেনগুলো সেগুলাকে বলি হচ্ছে আমরা কি, সেগুলা সবগুলো লেনদেন কোথায় যায়? সাধারণ জাবেদায় যায়। তাহলে সাধারণ জাবেদার মধ্যে কি কি আসবে? সাধারণ জাবেদার মধ্যে আসবে সংশোধনী দাখিলা, আসবে সমন্বয় দাখিলা, আসবে হচ্ছে আপনার সমাপনী দাখিলা, তারপর হচ্ছে সম্পত্তি ক্রয় বিক্রয় লেনদেন, কারণ সম্পত্তি ক্রয় বিক্রয় তো বারবার হয় না, তারপরে প্রাপ্য বিল প্রদেয় বিল যদি প্রত্যাখ্যাত হয়, এগুলো আসবে কোথায়? সাধারণ জাবেদার মধ্যে। অ্যান্সারটা কোথায় আসেন খেয়াল করি, অ্যান্সারটা হচ্ছে অপশন নাম্বার এ তে। এই যে সংশোধনী জাবেদা, সমন্বয় জাবেদা, এগুলো হচ্ছে কোথায় লিপিবদ্ধ হয়? এগুলাকে বলে হচ্ছে সাধারণ জাবেদা, অর্থাৎ প্রকৃত জাবেদার বই। তাহলে সঠিক উত্তর ছিল অপশন নাম্বার এ, সংশোধনী দাখিলা আর হচ্ছে সমন্বয় জাবেদা। সংশোধনী জাবেদা, সমন্বয় জাবেদা, এই 2টা হচ্ছে কোন বই? প্রকৃত জাবেদার বই বা সাধারণ জাবেদার বই। আশা করি প্রশ্ন বুঝতে কারো প্রবলেমই হওয়ার কথা না। তো এই রকমভাবে টোটাল 20টা প্রশ্ন গত বছর রাজশাহীতে আসছে, যার মধ্যে 16টা ছিল হচ্ছে হুবহু কমন রাজশাহীর প্রশ্ন,
গুচ্ছের প্রশ্ন, এবং ম্যাক্সিমাম প্রশ্ন আসছে কোথা থেকে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত 7-8 বছরের প্রশ্ন পড়লে আপনার কমন থাকে। সো এই জন্যই বলছি রাজশাহী বিশ্ববিদ্যালয় আপনার প্রথম চয়েস হতে পারে, যেহেতু আপনি একজন সেকেন্ড টাইমার হতে যাচ্ছেন। তো এতক্ষণ টানা আমি পড়াইছি, যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ছিলেন জাস্ট তাদের জন্য, যারা শেষ পর্যন্ত ধৈর্য ধরে বসে আছেন শুধু তাদের জন্য লাস্ট একটা কথা, আপনি যদি নিজেকে সেকেন্ড টাইমার বানাইতে চান, আপনার মধ্যে প্রচণ্ড পরিমাণ পরিশ্রম করার আগ্রহ থাকতে হবে, এবং আপনার কান দুইটা বন্ধ করে রাখতে হবে। আপনার বন্ধু কি বলে, বাবা কি বলল, মা কি বলল, অন্যজন কি চিন্তা ভাবনা করলো, এগুলো সব বাদ দিয়ে জাস্ট দুই কান বন্ধ করে এখন থেকে শুরু করে পরীক্ষা হওয়ার আগ পর্যন্ত প্রায় 1 বছরের লম্বা একটা জার্নি। এই জার্নিটাতে জাস্ট আপনার কম্পেনিয়ন হয়ে, আপনার সাথী হয়ে, আপনাকে সাফল্যের পথে নিয়ে যেতে, জাস্ট আপনার হাত ধরে আমরা নিয়ে যেতে চাই। আই এডুকেশনের কমার্সের টিম যথেষ্ট পরিমাণে এনরিচড, এবং আমাদের প্রত্যেকটা সাবজেক্টের যে টিচাররা আছেন তারা আমার চাইতেও অসংখ্য গুণ ভালো পড়ান। আমি যতটুকু চেষ্টা করলাম, আমার চাইতেও আমাদের ইংরেজির টিচার বস টিচার, আমাদের বাংলার টিচার সুপারহিট টিচার, আমাদের ম্যানেজমেন্টের টিচার আউটস্ট্যান্ডিং টিচার, আমাদের ফিনান্স মার্কেটিংয়ে যে ক্লাস নিতে আসবেন উনি এর চাইতে সবার চাইতে ভালো। সো একটা বেস্ট প্ল্যাটফর্ম আপনি পাবেন যদি আপনি জাস্ট আই এডুকেশনের সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচে আপনার ভর্তিটা কনফার্ম করেন। পুরা সময়টা ক্লাস নেওয়ার পরে যা শেষ মুহূর্তে যারা এই ধৈর্যটা নিয়ে এখন পর্যন্ত বসে আছেন, তাদের জন্য পছন্দের প্ল্যাটফর্ম একটাই, জাস্ট আই এডুকেশনের সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচে আপনি ভর্তি হন। আপনাকে চান্স পাওয়ানোর দায়িত্ব আমাদের। আমি গ্যারান্টি দিয়ে বলতেছি, যদি শুরু থেকে শেষ পর্যন্ত ইনশাল্লাহ আমাদের সাথে থাকতে পারেন, আপনার গন্তব্য একটা পাবলিক বিশ্ববিদ্যালয় হবেই ইনশাল্লাহ। সবার জন্য শুভকামনা, এবং সবাইকে ঈদ মোবারক জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।